আপনি কি 40 ক্রস করে গেছেন অথবা করতে যাচ্ছেন? তাহলে তালিকা করতে বসুন যে আপনার কোন কোন রোগ আছে। আপনি তালিকা করুন এবং একই সঙ্গে আজকে আমি তালিকায় দেব 3টি খাবারের কথা, যে 3টি খাবার আপনার প্রতিদিনের খাবারের টেবিলে থাকবে এবং আপনি নিজে মেক শিওর করবেন যে এই 3টি খাবার আপনি সঠিক পরিমাণে খাচ্ছেন। তাহলে আপনি যে রোগগুলোর তালিকা করেছেন তার একটিও আপনার থাকবে না। কথা বলছি আমি শ্রাবণী প্রামাণিক, একজন সার্টিফাইড আয়ুর্বেদ চিকিৎসক। আমার ভিডিও দেখে যদি আপনাদের আয়ুর্বেদ চিকিৎসার উপরে বিশ্বাস বা আস্থা অর্জন হয়ে থাকে তাহলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। যোগাযোগের জন্য ডেসক্রিপশন বক্স খেয়াল করুন, সেখানে ফোন নাম্বার সহ বিস্তারিত রয়েছে। এবারে বলি যে 40 পার হতে না হতে কি কি রোগ, ডায়াবেটিস বা প্রি ডায়াবেটিস, ওবেসিটি, হাই ব্লাড প্রেশার, কোলেস্টেরল, স্কিন এবং চুলের অত্যাধিক রুক্ষতা বা গ্লেজ নষ্ট হয়ে যাওয়া, মেমোরি শার্পনেস নষ্ট হয়ে যাওয়া, কনস্টিপেশন, গ্যাস, বদহজম, হাড়ের ব্যথা, জয়েন্টের ব্যথা, পেশির দুর্বলতা কমন। এই কমন রোগগুলোর একটিও থাকবে না আজকে যে খাবারের কথা বলবো সেগুলো খেলে। তাহলে শুনুন, প্রথম খাবার, আশ্চর্য হবেন না তো, প্রথম খাবারটি হলো ভাত। অনেকে হয়তো হেসে উঠবেন যে ভাত আবার এত কি গুরুত্বপূর্ণ হয়ে উঠলো। গুরুত্বপূর্ণ হলেও কারণ ভাতের মধ্যে এমন কিছু খাদ্য উপাদান রয়েছে, ভিটামিন মিনারেলস রয়েছে যা আমাদের জন্য ভীষণ দরকার। তাহলে এখানে কি বিষয় রয়েছে? বিষয় হলো যে কোন চালের ভাত আমি খাবো। ইদানিং কালে আমরা শহুরে জীবন বা মডার্ন লাইফে এসে সাদা ঝকঝকে ভাত ছাড়া যেন খেতেই পারি না। কিন্তু আপনি আপনার প্রতিদিনের খাদ্য তালিকায় এমন ভাত রাখবেন যার মধ্যে ফাইবার রয়েছে 80 to 90%। এই অত্যাধিক ফাইবার সহ চালের ভাত রান্না করে আপনি যখন খাবেন তখন সেই ভাত আপনি খাওয়ার সঙ্গে সঙ্গে এর যে অত্যাধিক ফাইবার এটা আপনার ইন্টেস্টাইনে যাবে। কি কি কাজ করবে? 1, আপনার সুগার স্পাইক করবে না, কারণ যখন আপনার খাবারে অত্যাধিক ফাইবার থাকবে তখন সেই খাবারের যে কার্বোহাইড্রেট বা অন্যান্য খাবারের যে কার্বোহাইড্রেট সেটা সহজে রক্তে মিশে যাবে না, কাজেই আপনার হঠাৎ করে সুগার স্পাইক করছে না। দ্বিতীয় কি হচ্ছে? কনস্টিপেশন থাকছে না, অ্যাসিডিটি থাকছে না, গ্যাস থাকছে না। যখনই আপনি এই ধরনের ফাইবার সমৃদ্ধ খাবার খাচ্ছেন তখন এটা আপনার স্টমাকের মধ্যে গিয়ে ইন্টেস্টাইনের যে অধিক পরিমাণ জলীয় অংশ থাকে সেটাকে শোষণ করছে এবং আপনার মলকে ভারী করে সহজে নির্গত করছে। এবং অত্যাধিক ফাইবার থাকার কারণে এর ফাইবারের অংশ আপনার ব্লাড সার্কুলেশনকে ঠিক রাখছে। আর্টারির মধ্যে ক্লটিং বা প্লেগ জমে যাওয়ার কোনো সম্ভাবনা থাকছে না। কোলেস্টেরল জমবে না, খারাপ কোলেস্টেরল জমবে না। সবকিছু কিন্তু ফাইবারের কাজ। ফাইবার আপনার পাকস্থলীকে ঠিক রাখবে, ইন্টেস্টাইনের যে একটি মুভমেন্ট আছে সেটাকে ঠিক রাখে। এছাড়া এই ফুল ফাইবার রাইসের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম। তাহলে কি আমরা জানলাম? যে আমাদের এই ফুল ফাইবার রাইস পাকস্থলী ঠিক রাখছে, ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখছে এবং সেই সঙ্গে আমাদের হার্ট থাকছে সুরক্ষিত। এসব কিছু ছাড়াও এই ফুল ফাইবার রাইস যদি আপনি খান তো দীর্ঘক্ষণ আপনার পেট ভরা থাকবে। যাদের একটু পরপর ক্ষুধা লাগে তাদের ক্ষুধাবোধ থাকবে না, প্রচুর পরিমাণে এনার্জেটিক এবং যারা পরিশ্রমের কাজ করেন তাদের জন্য এই ভাত আদর্শ। এছাড়া এর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন ও খনিজ উপাদান রয়েছে, অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে পর্যাপ্ত পরিমাণে, কাজেই আপনার কোনো দিক থেকে কোনো ঘাটতি হচ্ছে না। মূল কথা হলো যে ভাত খেয়েই আপনার প্রতিদিনের খাদ্য চাহিদার একটা বড় অংশ পূরণ করতে পারছেন। দ্বিতীয় যে খাবারের কথা বলবো সেটাও ভাত ধরনেরই, তবে এটা হচ্ছে কাউনের চাল বা মিলেট রাইস। কারণ আপনি যদি একজন সুস্থ স্বাভাবিক মানুষ হয়ে থাকেন তাহলে আপনার 3 বেলা ন্যূনতম মূল খাবারের প্রয়োজন পড়ছে। সেই 3 বারের খাদ্য তালিকায় একবার আমরা রাখছি এই ফুল ফাইবার বা লাল চাল বা ব্রাউন রাইস, অন্য বেলায় আমরা রাখবো মিলেট রাইস বা কাউনের চাল। মিলেট রাইস অনেক রকম হয়ে থাকে, বেশ কয়েক রকমের রয়েছে, তবে আমাদের এখানে ফক্স মিলেটটাই বেশি জনপ্রিয়। এই চাল আপনি যদি নিয়মিত খান, ভাত রান্না করে এটাকে জাউ করে ফার্মেন্টেড করে যদি খান তাহলে আপনার শরীরে বলতে গেলে পটাশিয়ামের কোনো ঘাটতি থাকবে না, আপনার হার্ট পুরোপুরি সুরক্ষিত থাকবে, এলডিএল বেড়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না, অন্যদিকে এইচডিএল বাড়বে। এটাতেও পর্যাপ্ত পরিমাণে রয়েছে ফাইবার, এবং ফাইবার কি করে সেই ব্যাখ্যাটা এখানে আর দিচ্ছি না।
এটাও ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখবে। তাহলে বুঝতে পারছেন যে এই মিলেট রাইসও আমাদের শরীরের জন্য কতখানি দরকার। এখানে একটি কথা বলে রাখি, যাদের কিনা কিডনিতে কোনো সমস্যা রয়েছে, ধরুন ক্রিয়েটিনিন হাই, তারা কিন্তু এই মিলেট রাইস খেতে পারবেন না, কারণ প্রচুর পরিমাণে পটাশিয়াম রয়েছে, যা হাই ব্লাড প্রেশারের রোগী এবং একই সঙ্গে কোলেস্টেরল বেড়ে যাওয়া বা লিপিড প্রোফাইল আপ ডাউন করছে এমন মানুষের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ হলেও এটা কিন্তু কিডনি পেশেন্টদের জন্য নিষিদ্ধ। তাহলে আমরা মিলেট রাইসকে অবশ্যই আমাদের খাদ্য তালিকায় রাখছি। এই মিলেট রাইস কিন্তু ওবেসিটির একটা চরম শত্রু। যাদের ভুঁড়ি মেদ বেশি, যারা খুব বেশি পরিমাণে অবিস, তারা অন্তত একবার করে মিলেট রাইস খাবেন। মিলেট রাইস বা কাউন চাল খাওয়ার আরো একটা বড় সুবিধা হলো এটা হজমের জন্য খুবই সহায়তা করে। আপনি যা খাবেন হজম হয়ে যাবে, কারণ এতে প্রচুর ফাইবার রয়েছে গুরুত্বপূর্ণ কিছু অ্যান্টিঅক্সিডেন্ট, এবং এই খাবারটি যখন আপনি খাবেন তখন আপনার স্টমাকের মধ্যে বেশ কিছু গুড এনজাইম বৃদ্ধি পাবে। এর মধ্যে রয়েছে পেকটিন, রয়েছে ফ্ল্যাভোনয়েডের মতো গুরুত্বপূর্ণ অ্যান্টিঅক্সিডেন্ট। কাজে এটা আপনার হজমের জন্য খুব সহায়ক হবে। বিশেষ করে যাদের কনস্টিপেশন রয়েছে তারা মিলেট রাইস অবশ্যই রাখবেন খাবারের তালিকায়। তৃতীয় যে খাবারের কথা বলবো সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তৃতীয় খাবারটি হচ্ছে টক দই। কেন? টক দই মূলত প্রোবায়োটিক এবং এটা কিন্তু ক্যালসিয়ামের একটা ভালো উৎস। একজন 40 ঊর্ধ্ব মানুষে হাড়ের ব্যথা, পেশির ব্যথা, জয়েন্টের ব্যথা কমন। তো আপনার যে পরিমাণ ক্যালসিয়াম দরকার তার অনেকটাই আপনি পেয়ে যাচ্ছেন এই টক দইয়ের মধ্যে। অন্যদিকে প্রোবায়োটিক থাকার কারণে যখনই আপনি এটা খাচ্ছেন আপনার ইন্টেস্টাইনের মধ্যে এটা এত পরিমাণ গুড ব্যাকটেরিয়ার প্রোডাকশন করবে যে ব্যাড ব্যাকটেরিয়া সহজেই মারা যাবে। কাজেই আপনার হজমের কোনো ধরনের কোনো সমস্যা থাকবে না। অনেকে এসে বলেন যে আমি আইবিএস এর পেশেন্ট, আমাকে অনেক ডাক্তার বলেছেন বা আমার টেস্টে ধরা পড়েছে আমি আইবিএস এর পেশেন্ট। আপনি যদি আইবিএস এর পেশেন্ট হয়ে থাকেন তাহলে আপনি জানেন যে আপনার দুধ খাওয়া নিষেধ, কিন্তু আপনার টক দই খাওয়া নিষেধ নয়। আপনি প্রতিদিন টক দই খাবেন। অনেকে আবার টক দই খাওয়ার সময় নির্বাচনে বেশ ভুল করেন। হয়তো সকালে প্রথম মিলে টক দই খাচ্ছেন, অথবা সানসেটের পরে বা সূর্যাস্তের পরে টক দই খাচ্ছেন। আয়ুর্বেদ বলছে সূর্যাস্তের পরে টক দই খাওয়া নিষিদ্ধ। বাই প্রোডাক্ট টক দই হচ্ছে শীতবীর্য খাবার। যখনই আমরা এটা রাতের বেলায় খাই আমাদের হজম ক্ষমতা বা হজমের যে কার্যক্রম সেটা স্লো ডাউন হয়ে যায়। কাজেই আমরা এটা রাতের বেলায় কখনো খাবো না। আবার ঠান্ডা লাগার একটা প্রবণতা থাকে, কাজে এটা আমরা অবশ্যই দুপুর বেলায় খাবো। এই প্রোবায়োটিক সমৃদ্ধ খাবারটির সঙ্গে কখনোই কাঁচা বা তাজা ফল খাবেন না। অ্যাজ লাইক অনেকেই টক দইয়ের সঙ্গে কলা খেয়ে থাকেন, এটা আমরা খাবো না, কারণ কলাও বাই প্রোডাক্ট ঠান্ডা এবং এই টক দইও ঠান্ডা। যখন এই উভয় ঠান্ডা প্রকৃতির বা শীতবীর্য খাবার একসঙ্গে খাওয়া হয় তখন কিন্তু আবার হজম ক্ষমতা কমে যায়। আবার কলার মধ্যেও এমন কিছু ইনগ্রিডিয়েন্টস রয়েছে যা টক দইয়ের মধ্যেও পর্যাপ্ত পরিমাণে রয়েছে। যখন এই দুটো একসঙ্গে খাওয়া হবে তখনও কিন্তু এটা আমাদের পাকস্থলীর উপরে প্রেসার সৃষ্টি করবে এবং আমাদের হজম ক্ষমতা নষ্ট হবে বা স্লো ডাউন হয়ে যাবে। কাজে আমরা টক দইও কখনো তাজা ফলের সঙ্গে খাবো না। আপনি টক দইয়ের সঙ্গে কিশমিশ খেতে পারেন, এমনকি খেজুরও খেতে পারেন, কিন্তু তাজা ফল নয়। তাহলে এই যে তিনটি খাবার আপনি যদি একদম 40 ঊর্ধ্ব মানুষ হয়ে থাকেন তাহলে আপনার খাদ্য তালিকায় আজ থেকে রাখবেন কিনা বলুন। এটা আপনার ডায়াবেটিস কন্ট্রোল করছে, হার্টের সমস্যা নিয়ন্ত্রণ করছে, ওবেসিটি সমস্যা নিয়ন্ত্রণ করছে, গ্যাস অ্যাসিডিটি কমাচ্ছে, বাত ব্যথা বা গাউটের ব্যথাও কমিয়ে দিচ্ছে, কারণ এটা কিন্তু সব ইউরিক অ্যাসিডকে কন্ট্রোল করে ফেলবে। অন্যদিকে ক্যালসিয়ামের অভাব থাকবে না, আপনার হাড় জয়েন্টের ব্যথা থাকবে না, পেশির দুর্বলতা থাকবে না, ত্বকের উজ্জ্বলতা বাড়বে, চুলের সৌন্দর্য বাড়বে। অকালে চুল ঝরে যাওয়া বা অকালে যে ত্বক বুড়িয়ে যাওয়ার মতো সমস্যা হয়, আমরা যে অ্যান্টি এজিং ক্রিম বা অ্যান্টি এজিং প্রোডাক্টের উপর এত ঝুঁকে পড়ছি কিন্তু আমরা খাবারের দিকে নজর দিচ্ছি না। আপনি এমন খাবার খান যা আপনার বয়স ধরে রাখতে পারবে, সেই খাবারগুলোর মধ্যে এই খাবারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আজকে আলোচনা করলাম। কারণ আমরা ভাত সকলেই খাই, সেই ভাতকে যদি আমরা একটু স্পেশাল ভাবে চিন্তা করি তাহলে কিন্তু আমাদের স্বাভাবিক খাদ্য তালিকার সঙ্গে সঙ্গে আমাদের সুস্থতা টিকে থাকবে। আশা করছি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। যদি ভালো লেগে থাকে নিজে অ্যাপ্লাই করুন এবং সকল 40 ঊর্ধ্ব মানুষ যারা আপনার পরিচিত সবাইকে শেয়ার করে দিন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভকামনা।